গপ্পসপ্পের আজকের আয়োজনে থাকছে তারানাথ তান্ত্রিকের আরও একটি জমাট গল্প। প্রতিশোধের অভাবনীয় এক ক্রমধারা নিয়ে এই গল্পটি। চলুন শুরু করি আজকের গল্প, শ্রীপদের ক্রোধ। তারানাথ বলতে শুরু করল, রামরাম চৌধুরীর মৃতদেহ নিয়ে যখন গ্রাম থেকে বেরুলাম তখন দিনের আলো নিভে এসেছে। শ্রাবণের প্রথম সপ্তাহ। সেবার বৃষ্টি হয়েছিল খুব। মাঠে ঘাটে জল থই থই করছে, পথ পেছল। সারাদিন জল হয়ে সবে একটু খান্তি দিয়েছে, কিন্তু বিশেষ ভরসা পাওয়া গেল না। আকাশে মেঘের কোলে কোলে চমকাচ্ছে বিদ্যুৎ। ঠান্ডা শিশিরে বাতাস দিচ্ছে পূব দিক থেকে। গায়ের মাতব্বর যতীন ঘোষাল ডেকে বলল, তাড়াতাড়ি পা চালাও হে সব, জল তো আবার এলো বলে। যতীন ঘোষাল বললে কি হবে, তাড়াতাড়ি পা চালাবার উপায় নেই কোনো। আলের উপর দিয়ে রাস্তা, তারপর কিছু দূর গিয়ে মাইলখানেক মাঠ ভাঙতে হবে। এঁটেল মাটি বৃষ্টিতে ভিজে বিউলির ডালের মতো হরহরে হয়ে আছে। তাতে কাঁধের উপর চৌধুরী মশায়ের দুধ ঘি খাওয়া শরীরের ভার। অনেক বয়সে মারা গেলে কি হয়? রামরাম চৌধুরী বিশাল পুরুষ ছিলেন। যদি পা হরকায় এবং স্বগত চৌধুরী মশাই আমাদের কারো ওপরে পড়েন, তাহলে তাকেও এ যাত্রা চৌধুরী মশাইয়ের সঙ্গী হতে হবে। আমরা দলে রয়েছি 15-16 জন মানুষ। খাটিয়ার সামনের দিকে ডানে বায়ে কাঁধ দিয়েছেন রামরাম চৌধুরীর দুই ছেলে, ঘনরাম আর কৃষ্ণরাম। তাদের দুজনেরই বয়স হয়েছে প্রায় 50-এর উপর। কয়েক পা গিয়ে হাঁপিয়ে যাচ্ছেন। গায়ের ব্রাহ্মণ ছোকরারা এগিয়ে পালা করে তাদের রেহাই দিচ্ছে। চৌধুরীরা ঠিক জমিদার না হলেও আমাদের গ্রামের সবচেয়ে ধনী ভূস্বামী ছিলেন। ধন উপার্জনের ব্যাপারে রামরামের কোনো নীতির বালাই ছিল না। সুদের ব্যবসাতেও প্রচুর টাকা করেছিলেন। রামরাম মারা গেলেও তার খাতকদের স্বস্তির নিঃশ্বাস ফেলবার কোনো কারণ ঘটল না। ঘনরাম এবং কৃষ্ণরাম বৈষয়িক ব্যাপারে উপযুক্ত ছেলে। পিতৃ ব্যবসায় সমান তেজ বজায় থাকবে। রামরাম চৌধুরী হঠাৎ মারা গেলেন। 74 বছর বয়স হয়েছিল বটে, কিন্তু দিব্যি স্বাস্থ্য। সপ্তাহে 2 দিন পাঠার মুড়ো খান। দেশের দুধ জাল দিয়ে আধসের করে সকালের জল খাবার। একটা গোটা ইলিশ কিংবা ভরপেট খাওয়ার পর 20টা বড় মাপের ল্যাংরাম তো কোনো ব্যাপারই ছিল না। জীবনে একটা চোয়া ঢেকুরও তোলেননি। এইরকম মানুষ রামরাম 3-4 দিন আগে খেতে বসে কয়েক গ্রাস মুখে তুলে তারপর খাওয়া থামিয়ে কেমনভাবে যেন ভাতের থালার দিকে তাকিয়ে রইলেন। বড় পুত্রবধূ কমলা, ঘনরামের স্ত্রী, পাশে বসে পাখা নেড়ে হাওয়া করছিলেন। শ্বশুরের খাওয়া বন্ধ হয়ে গেল দেখে তিনি মনে মনে শঙ্কিত হলেন। ভোজনবিলাসী বদমেজাজি লোক, কি ত্রুটি হলো কে জানে। নিজের হাতে পাকা রুই মাছের কালিয়া, সর্ষে বেগুন, পোস্তর বড়া এসব করেছেন। রান্না খারাপ হলে সারাদিনের জের চলবে। মৃদু গলায় কমলা জিজ্ঞেস করলেন, রান্না কি ভালো হয়নি? উত্তর না দিয়ে রামরাম গেলাসের জল দিয়ে পাতের উপরে হাত ধুয়ে ফেলে শোবার ঘরের দিকে যেতে যেতে কমলাকে বললেন, ঘনা আর কেষ্টকে ঘরে আসতে। এইসব ঘটনা আজই সকাল থেকে ঘনরাম আর কৃষ্ণরামের মুখে শুনছি। ঘনরাম খিড়কির পুকুরে ছিপ ফেলেছিলেন। কৃষ্ণরাম বৈঠকখানায় বসে সামনের মোকদ্দমার সাক্ষীদের তালিম দিচ্ছিলেন। বাপের তলব আদালতের সমনের চেয়েও ভয়ানক। 2 ছেলে ধর্মর করে উঠে ভেতর বাড়িতে হাজির হলেন। শোবার ঘরে রাতের আগে আসেন না রামরাম। 2 ছেলে গিয়ে দেখলেন বাবা বিছানায় শুয়ে। ঘনরাম বললেন, কি হয়েছে বাবা? এখানে বস দুজনে। কি হয়েছে? শরীর খারাপ লাগছে নাকি? একটু চুপ করে থেকে রামরাম বললেন, আমার যেখানে যা আছে তোরা বুঝে নে, আমার আর সময় বেশি বাকি নেই। অবাক হয়ে কৃষ্ণরাম বললেন, সে কি, শরীর খারাপ বলে মনে হচ্ছে? যদি বলো তাহলে কালীগতি কবিরাজকে একটা খবর দেই। থাম, এ কবিরাজ ডাকবার ব্যাপার নয়। আমি টের পেয়েছি আমার ডাক এসেছে।
দুপুরবেলা খেতে বসে আমার মুখে ভাত তেতো লাগলো। ভাত তেতো লাগলো? তাতে কি, রান্না হয়তো পুড়ে গিয়েছিল। না, এ সেরকম তেতো না। মানুষ মরবার আগে তার মুখে ধানের ভাত তেতো লাগে। তোরা সব বুঝে নে, নিজেদের মধ্যে ঝগড়া করবি না। আমি সব চুলচেরা ভাগ করে দিয়ে গেলাম। উইল রেজিস্ট্রি করা আছে। ওই দেয়াল আলমারি খুলে মোটা লম্বা খামটা নিয়ে আয় দেখি। মোটামুটি এই ঘটনা। ছেলেরা বিষয়টাকে আমল দেয়নি। 3 দিন পর আজ সকালে রামরাম ঘুমের মধ্যে কখন যেন পরপারে রওনা হয়েছেন। সত্যি বলতে কি, লোক দেখানো শোক কিছুটা করতে হলেও রামরামের মৃত্যুতে কেউই খুব একটা ব্যথিত হয়নি। ছেলেরা 50 পার করেও সম্পত্তির পুরো কর্তৃত্ব হাতে পাচ্ছিলেন না। প্রৌঢ় বয়সে বাপের অধীনে থাকা কষ্টের। পুত্রবধূরাও শ্বশুরের বিখ্যাত মেজাজ ও সময় অসময়ে নানান উদ্ভট ফরমায়েশ খাটা থেকে রেহাই পেয়ে হাঁপ ছেড়ে বাঁচল। রাত গেল। তখন খাওয়া দাওয়া শেষ করে যে যার ঘরে ঘুমিয়ে পড়েছে। রামরাম ইলিশাতে এসে বললেন, এই দেখো, কানাই জেলে কত বড় মাছ দিয়ে গেছে। রাত্রিরেই রান্না করে খেয়ে না ফেললে এই গরমে পচে যাবে। যাও, উনুনে আঁচ দাও দেখি। ছোট বৌমা, মশলা বেটে ফেলো একটু। মাছটা কিছুক্ষণ পরে থাক। একেবারে তাজা ইলিশ খেতে ভালো লাগে না, একটু সময় গেলে স্বাদ হয়। যাও, জ্বালা থেকে পাটনাই বালাম চাল শের 2 বের করে নাও। খোকাদের এখন ডেকে কাজ নেই। রান্না হয়ে গেলে ওরা উঠে খাবে তখন। সময় যায়। উনুন ধরে গেল। মশলা বাটা হয়ে গিয়েছে। 2 বউ গালে হাত দিয়ে বসে মাছটার পেটে আঙুলের চাপ দিয়ে পরীক্ষা করে। 2 বউ আশায় আশায় তাকাচ্ছে শ্বশুরের দিকে। রামরাম মাথা নেড়ে বলেন, ওহ, আরও একটি বসবে। আবার পায়চারি, আবার অপেক্ষা। রাত 3টায় হুকুম হলো রান্না শুরু করবার। কাজেই ঠিক সময়েই গেছেন রামরাম। আরও আগে গেলেও কেউ দুঃখ করত না। দুপুরের মধ্যেই দেহ নিয়ে বেরিয়ে পড়তে পারলে ভালো হতো। কিন্তু বেলা 9টা থেকে আকাশ ভেঙে বৃষ্টি হলো বিকেল অবধি। একটু করে থামে, সবাই মিলে বেরুবার উদ্যোগ করি, আবার ঝুপঝুপ করে শুরু হয়। যতীন ঘোষাল বলল, আকাশের গতিক তো ভালো না চৌধুরী মশাই। আবার বৃষ্টি আরম্ভ হলে বিপদ। ঘনরাম উত্তর দিলেন, কি আর করা যাবে, গিয়ে তো পৌঁছাই। কৃষ্ণরাম বললেন, সেখানে কি ছাউনি টাউনি আছে? জল এলে মাথা বাঁচানো যাবে তো? যতীন ঘোষাল বললেন, আহা, সে রয়েছে, কিন্তু সেটা তো বড় কথা নয়। আমরা না হয় বৃষ্টিতে ভিজলাম, কিন্তু জল হলে তো আর দাহ করা যাবে না। সারা রাত বসে থাকলে মৃতদেহ বাসি হয়ে যাবে। বিপদ হলো বড়। কৃষ্ণরাম বললেন, সবাই একটু পা চালিয়ে এগুন। গ্রামের ধার দিয়েই নদী। শ্মশান নদীর ধারে হলেও গ্রামের কাছে নয়। নদীর উজানে মাইল 1.5 গিয়ে তবে। সেখানে পৌঁছতে পৌঁছতে সন্ধে পেরিয়ে গেল। কেউ কোথাও নেই। কাছে দূরে অপার্থিব স্বরে শেয়াল ডাকছে। মেঘ থমকে আছে সারাটা আকাশ জুড়ে। আমার তখন যদিও 17-18 বছর বয়স, কিন্তু শ্মশানে সেই নিয়ে বোধ হয় 15-20 বার যাতায়াত হয়ে গিয়েছে। বলতে কি, শ্মশান জায়গাটা আমার কোনোদিনই খুব একটা ভীতিকর বলে মনে হয়নি, বরং বেশ পবিত্র বলে মনে হতো। কিন্তু সেদিন আমার কেমন যেন গায়ে কাটা দিতে লাগলো। আজ এখানে যেন একটা খারাপ কিছু ঘটবে, একটা অমঙ্গলজনক কিছু দেখতে পাব। শ্মশান বন্ধুদের জন্য একটা চালাঘর বাঁধা আছে, তার নিচে মৃতদেহ নামানো হলো। ওসব দেশে দাহ করবার কাঠ কিনতে পাওয়া যায় না। চৌধুরী বাড়ির 4 জন চাকর মাথায় করে কাঠের বোঝা বয়ে আনছিল। ঘনরাম আর কৃষ্ণরাম তামাক খেতে লাগলেন। যতীন ঘোষাল দায়িত্ব নিয়ে কাজে লাগলেন। এই ছেলেরা, আর বসে কেন বাবা? চটপট একটা লম্বা গর্ত করে কাঠ সাজিয়ে ফেলো। ভালোই ভালো এই কাজটা হয়ে গেলে বাঁচি। আর বিশ্রাম করতে হবে না। দেখছো না আকাশের অবস্থা? নিঃশব্দে কাজ হতে লাগলো। কেবল পুরুত
ভবেশ ভট্টাচার্যের গুনগুন করে গীতার 3য় অধ্যায়ের পাঠ শোনা যাচ্ছে, আর হুকোর সুরসুর শব্দ। আমরা কজন ক্লান্ত হয়ে চালাঘরের আড়ালে তামাক খেতে গিয়েছি। আমাদেরই বন্ধু হরেন, সে তামাক খায় না, একাই চিতা সাজাচ্ছে। চালা থেকে বেশ কিছুটা দূরে চিতা সাজানো হয়েছে, যাতে বর্ষার জোরালো হাওয়ায় আগুনের ফুলকি উড়ে এসে না পড়ে। আমরা তামাক খেতে খেতে হঠাৎ শুনলাম হরেনের ভীত গলা। কে কে রে ওখানে? আমরা দৌড়ে গেলাম। চালার তলা থেকে ঘনরাম, কৃষ্ণরাম, যতীন ঘোষাল এরা সব বেরিয়ে এলেন। ঘনরাম তার স্বভাবসিদ্ধ ভারী গলায় হেঁকে বললেন, হরেন, কি হয়েছে? কয়েকটা লণ্ঠন মাত্র সম্বল। বিরাট প্রান্তরের অন্ধকারটাতে কতটুকুই আর দূর হয়। লণ্ঠন উঁচু করে তুলে দেখলাম হরেন ফ্যাকাশে মুখে পাশের ঝোপঝাড়ের দিকে তাকিয়ে আছে। বললাম, কি হয়েছে রে? পাংশু মুখে হরেন বলল, ওই ঝোপের মাঝে কে জানি দাঁড়িয়ে ছিল, নিঃশ্বাসের আওয়াজ শুনলাম। আমি চেঁচিয়ে উঠতেই জলা ভেঙে ওদিকে পালিয়ে গেল। শুনেই আমাদের গ্রামের সাহসী ছেলে বলে খ্যাত ঈশ্বর বাগচি হই হই করে একটা লাঠি হাতে ঝোপটার উপর বেশ কয়েক ঘা বসিয়ে দিল। একটা ব্যাঙও বেরুল না সেখান থেকে। আমরা বললাম, কোথায় কি রে? হরেন সাহসী বলে খ্যাত না হলেও নিতান্ত ভীতু নয়। দেখলাম সে ঠক ঠক করে কাঁপছে। সে আমাদের কথায় বিশ্বাস করতে পারল না। তার কথা শুনে আমরা বুঝলাম ওই জঙ্গলের মধ্যে একেবারে গা ঘেঁষে কে যেন দাঁড়িয়েছিল। সে পায়ের শব্দ এবং নিঃশ্বাসের আওয়াজ স্পষ্ট শুনেছে। এরই মধ্যে যতীন ঘোষাল বললেন, আচ্ছা থাক থাক, এখন কাজ শুরু করে দাও। আর তোমরাও বাবু বিদঘুটে, অসময়ে তোমাদের জাগিয়ে উঠল। বন্ধুকে একলা ফেলে যাবার কি দরকার ছিল? এত গোলমালেও একমাত্র ভবেশ ভট্টাচার্য গীতাপাঠ থামাননি। শান্ত হয়ে বসে একইভাবে গুনগুন করে পড়ে চলেছেন, ন জায়তে মিয়তে বা কদাচিৎ। ঘনরাম এবং কৃষ্ণরাম পিতার যা যা শেষকৃত্য সব করলেন। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। যতীন ঘোষাল রামরাম চৌধুরীর কাছে বেশ কিছু টাকা ধারতেন। ছেলেদের সুনজরে থাকলে সেটা মাপ হয়ে যেতে পারে এই আশায় ক্রমাগত বলে চলেছেন, সেই থেকে বৃষ্টি আটকে আছে, হবে না কেন? কত বড় একটা পুণ্যবান মানুষ, তার শেষ কাজে কি ভগবান বাধা দিতে পারেন? আহা, গ্রামটা একেবারে অন্ধকার হয়ে গেল, অমন মানুষ আর হবে না। আবার সব চুপচাপ। নলখাগড়ার বনে একটা শেয়াল ডেকে উঠল। জলো হাওয়ায় শীত শীত করছে। চৌধুরী ভাইদের ভুরুক ভুরুক ইকোর শব্দ শোনা যাচ্ছে। আচমকা আমাদের সকলের বুকের রক্ত হিম করে দিয়ে একটু দূরে জলার মধ্য থেকে একটা বিকট অট্টহাসির আওয়াজ জেগে উঠল। সেই হাসির মধ্যে স্বাভাবিক মানুষের উল্লাস নেই, যেন কোনো বদ্ধ উন্মাদ তার জীবনের শ্রেষ্ঠ শক্তির সন্ধান পেয়ে হাসি আর চেপে রাখতে পারছে না। নির্জন শ্মশানের শ্রাবণ রাত্রির একাকিত্বকে ওই অপার্থিব হাসি যেন আরও প্রেতায়িত করে তুলল। ভয়ে সবার মুখ পাংশু হয়ে গেছে, কারো মুখে কোনো কথা নেই। চিতা থেকে কাঠের গাঁট ফাটার ফটফট আওয়াজ ভেসে আসছে। ঘনরাম স্থির বুদ্ধির লোক। সবার আগে সম্বিত ফিরে পেয়ে তিনি বললেন, এগিয়ে দেখ না, কি ব্যাপার? ভয় কি? না হয় আমিও যাচ্ছি। ঈশ্বর বাগচি লজ্জা পেয়ে বলল, না মানে ভয়ের কি আছে, তবে রাত্রিরে অমন আওয়াজ শুনে কেমন যেন লাগে। লণ্ঠন নিয়ে আমরা সবাই যেদিক থেকে হাসির শব্দ এসেছিল সেদিকে এগিয়ে গেলাম। কিছু পাওয়ার আশা ছিল না, কিন্তু জীবনে মাঝে মাঝে বেশ অভাবনীয় ঘটনা ঘটে থাকে। আমরা এগিয়ে কাছাকাছি থাকা ঝোপগুলো লাঠি দিয়ে সরিয়ে সরিয়ে দেখা শুরু করতেই দলের বিনোদ বলে একটা ছেলে চেঁচিয়ে উঠে বলল, এ কি, তুমি কে? সবাই ছুটে গিয়ে দেখি সেখানে হাঁটু সমান জলকাদায় ঝোপের মধ্যে একটা পাগলাটে চেহারার লোক দাঁড়িয়ে আছে। একদৃষ্টে জ্বলন্ত চিতার দিকে তাকিয়ে আছে। তার চোখের মণিতে প্রতিফলিত হচ্ছে আগুনের শিখা। লোকটার রং কালো, গাল তোবড়ানো, গালে অনেক দিনের না কামানো
খোঁচা খোঁচা দাড়ি, শীর্ণ দেহ, খালি গায়ে কেবলমাত্র একটা অপবাস পরে সে স্থির হয়ে দাঁড়িয়ে দাহ কাজ দেখছে। কোনো সন্দেহ নেই যে এই লোকটাই হেসে উঠেছিল। ঈশ্বর বাগচি বলল, এই, তুমি এখানে কি করো? লোকটা কোনো জবাব দিল না। ওধার থেকে কৃষ্ণরাম বললেন, আহ, ও জঙ্গলে দাঁড়িয়ে এত কথা কিসের? কে ওটা? টেনে এদিকে বের করে আনো। লোকটাকে হাত ধরে টেনে খোলা জায়গায় নিয়ে আসা হলো। সে কোনো কথা বলছে না। হরেন বলল, এই লোকটাই তখন ঝোপের মাঝে লুকিয়েছিল। এটা মহাপাজি। অত করে ডাকাডাকি করা হলো, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। যতীন ঘোষাল বললেন, পাগল বোধহয়, চোখের দৃষ্টি দেখছো না? লোকটা এতক্ষণ আগুনের দিকে তাকিয়েছিল। এবার চোখ ফিরিয়ে প্রথমে ঘনরাম ও পরে কৃষ্ণরামের দিকে তাকালো। হঠাৎ ঘনরাম বললেন, আরে, তুমি শ্রীপদ না? কৃষ্ণরামেরও ভ্রু কুঁচকে গেল। সম্ভবত তিনিও চিনতে পেরেছেন। শ্রীপদ ঘনরামের দিকে তাকিয়ে তর্জনী নির্দেশ করে বলল, চিতার আগুন থেকে ফুলকি উড়ে গিয়ে তোমাদের বাড়ির চারে পড়বে। আমি বলে দিলাম, বংশে বাতি দিতে কেউ থাকবে না। চিতার আলো ছড়িয়ে পড়বে তোমাদের বংশে। সেই জনহীন শ্মশানে জ্বলন্ত শবের সামনে দাঁড়িয়ে বলা শ্রীপদের কথাগুলো ভয়ানক গুরুত্বপূর্ণ নয়। ঘনরাম বললেন, যা ভাগ, পাগল কোথাকার। যতীন, তোমরা এটাকে ভাগাতে পারছো না? যতীন ঘোষাল ইতস্তত করতে লাগলেন। কালো রোগা শ্রীপদ চকচকে চোখ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, একটা দেহধারী প্রেতের মতো। কোমরে কেবল একটা ন্যাকড়া জড়ানো। তার গায়ে আগুনের আভা চমকে চমকে উঠছে। নিতান্ত অকিঞ্চন একটা উন্মাদ। কিন্তু যতীন ঘোষাল বোধহয় ভাবছিলেন, গত বছরও এই মানুষটা গ্রামের সম্পন্ন চাষি গৃহস্থ ছিল। রামরাম চৌধুরীর সঙ্গে দেওয়ানি মামলা লড়তে গিয়ে জমি জমা টাকা পয়সা সব গিয়েছে। সর্বশান্ত হবার পরও শ্রীপদের তেজ কমল না। শুধু ভিটেটুকু আর বিঘে 2 ঘাস জমি সম্বল করে লোকটা সমান দম্ভে মাথা উঁচু করে বেড়াতে লাগল। রামরাম চৌধুরীর এটা একেবারেই ভালো লাগলো না। যার পেছনে লাগা হয়েছে তাকে একেবারে মাটির সঙ্গে না মিশিয়ে দিতে পারলে সুখ কোথায়? যে সব বিষয়ে হেরে গিয়েছে সে পায়ে ধরে না কাঁদলে আর জেতবার আরাম কোথায়? এর মধ্যে পথে একদিন রামরাম এবং শ্রীপদের বেদম ঝগড়া হয়ে গেল। শেষের দিকে শ্রীপদ বলেছিল, জান চৌধুরী মশাই, আমরা চাষের কাজ জানি। আরও 4 বিঘে রায়বাবুদের কাছ থেকে পত্তনি নিয়ে নিলে ভাতে মরব না। আপনার যা করবার করে নিয়েছেন, আর আপনাকে ভয় পাই না। আপনার চালের নিচেও থাকি না, নিজের বাড়িতে বসে শাক ভাত খাই। আমার নিজের ঘরে আমিই কর্তা। রাস্তায় দাঁড়িয়ে নিজের চেয়ে পদে খাটো কারো সঙ্গে বাড়াবাড়ি করা রামরামের স্বভাব নয়। সেদিনের মতো ঘটনাটা ওখানেই মিটে গেল। সপ্তাহখানেক বাদে শ্রীপদের বাড়িতে আগুন লাগলো। শ্রীপদ সে সময় হাটে ছিল। সে ফেরার আগেই 1 ঘন্টার মধ্যে সব শেষ। হাট থেকে ফিরে শ্রীপদ দেখল তার বউ আর তার একমাত্র ছেলে দুর্গাপদ উঠোনে জামরুল গাছটার নিচে চুপ করে বসে আছে। ছেলে কাঁদছে, বউ পাথর। যেখানে তার বাড়ি ছিল সেখানে কেবল কয়েকটা আধপোড়া খুঁটি দাঁড়িয়ে আছে। শ্রীপদ বউয়ের কাছে দাঁড়িয়ে বলল, কিছু কি বেঁচেছে? না, খাটের তলায় টিনের তোরঙ্গে যা রেখেছিলাম? জানি না, বোধহয় সব গলে গিয়েছে। তারপর শ্রীপদের বউ কেমন যেন চমকে উঠে সম্বিত ফিরে পাবার মতো করে চারদিকে তাকালো। যেন সে এতক্ষণ পরে টের পেল তার স্বামী এসে সামনে দাঁড়িয়েছে। কোনো বিশেষ একদিকে না তাকিয়ে তার বউ বিহ্বল গলায় বলল, কি আগুন! ওহ, হুস হুস করে জ্বলছে একবারে। শ্রীপদের বউ পাগল হয়ে গেল। টিনের তোরঙ্গে তার সাথে কিছু সামান্য গয়না রাখা ছিল। তার মতো অবস্থার মানুষের এতেই যথেষ্ট শোক হতে পারে। তার উপর চোখের সামনে সে নিজের বসতবাড়ি পুরোটা জ্বলে যেতে দেখেছে। সে ধাক্কা সামলানো কঠিন। শ্রীপদ যদি তখন উপস্থিত থাকত
তার কি হতো বলা যায় না। এরপরের কিছুদিন শ্রীপদের বউ একদম কথা না বলে চুপ করে বসে থাকত। কখনো কখনো বলতো, উহ, বড় আগুন, হুস হুস করে জ্বলছে। তার বাপের বাড়ির লোকেরা তাকে আর তার ছেলেকে নিয়ে যায় চিকিৎসার জন্য। বাপের বাড়ি থেকে আর ভালো হয়ে ফেরেনি শ্রীপদের বউ। কিছুদিন পর খবর পাওয়া গেল সে স্নান করতে গিয়ে নদীতে ডুবে মরেছে। শ্রীপদের গল্পটা একেবারে অলীক নয়। মানুষ দুঃসময়ে পড়লে ভাগ্যদেবতা তাকে অবনতির শেষ ধাপ অবধি না নিয়ে স্বস্তি পান না। বিপদ একবার ঘটতে শুরু করলে পরপর ঘটতে থাকে। বউ মারা যাবার মাস 2 পরে শ্রীপদ খবর পেল কলেরার মরকে পুরো মামার বাড়ির পরিবারের সঙ্গে তার ছেলেও মারা গেছে। যে শ্রীপদ কয়েক মাস আগে একজন হাসি খুশি ফুর্তিবাজ মানুষ ছিল, দিনে চাষ করত ও রাতে শখের যাত্রা দলে গান গাইত, যে লোকটার গোয়ালে গরু, খেতে ধান ও বাড়িতে নম্র বউ আর ফুলের মতো শিশু ছিল, সে মানুষটা ভাগ্যের আশ্চর্য বিপর্যয়ে একটা মরা গাছের মতো একেবারে শুকিয়ে গেল। তার বউ এবং ছেলে মারা যাবার ব্যাপারে অবশ্য রামরামের কোনো হাত ছিল না, থাকলেও পরোক্ষ। কিন্তু মনে মনে শ্রীপদ ঠিক করল রামরাম চৌধুরী সমস্ত কিছুর জন্য প্রত্যক্ষভাবে দায়ী। শ্রীপদ আর উঠলও না, মাঠেও গেল না। কেমন খ্যাপামতো হয়ে গেল। সারাদিন নদীর ধারে বসে বিড়বিড় করে কি যেন বলে। এর ওর বাড়িতে খেতে চায়। পাড়াগায়ে তখন ভাত জিনিসটার অভাব ছিল না। শ্রীপদকে সবাই ভালোবাসত, খেতে দিত। ক্রমে তার জমি হাতছাড়া হয়ে গেল। হাল গরু অন্য লোকে নিয়ে গেল। এখন শ্রীপদ গ্রামের একজন চিহ্নিত পাগল। সবাই দয়া করে খেতে দেয়, কিন্তু সময় যাবার সঙ্গে সঙ্গে তার সম্বন্ধে গ্রামের লোকের বেদনার বোধ কমে গিয়েছে। এটাই নিয়ম, মানুষ এরকমই। কোনো কিছুই ভোলেনি শ্রীপদ। আজকের ব্যাপারে সেটা বোঝা গেল। তার অব্যবস্থিত মনের অসংলগ্নতার মধ্যে কোথাও এই হাহাকারের সুরটুকু অনবরত বেজে চলেছে। হঠাৎ ঘনরামের উত্তরাধিকার সূত্রে পাওয়া রক্ত গরম হয়ে উঠল। ভারী গলায় তিনি হেঁকে বললেন, সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন যতীন? আমার পিতার পারিত্রিক ক্রিয়া সম্পন্ন হচ্ছে, তার সামনে এই পাগলটা যাতা কথা বলছে। ছেলেদের বলো না ধাক্কা দিয়ে সরিয়ে দিতে। যতীন ঘনরামের বিরূপতা কোনো কারণেই অর্জন করতে চান না। তাছাড়া তিনি বোধহয় ভাবলেন এ লোকটা এখন পাগল। এককালে আলাপ ছিল বটে, কিন্তু এখন আর ওর কোনো জ্ঞানগম্য নেই। এখন ওকে ধাক্কা দিলে চক্ষু লজ্জায় বাঁধে না। যতীন ঘোষাল মুখে এই হটহট গোছের একটা শব্দ করে শ্রীপদের দিকে তেড়ে গেলেন। সঙ্গে সঙ্গে শ্রীপদ খবরদার বলে হুঙ্কার দিয়ে উঠল। হঠাৎ দপ করে লাফিয়ে উঠল আগুনের শিখা। যতীন ঘোষাল থতমত খেয়ে থেমে গেলেন। শ্রীপদ ক্ষিপ্ত গলায় বলল, ওরে বড় লোকের বাঁচাটা কুত্তা, আমাকে আর তোরা ধরতে পারবি না। তারপর ঘনরামের দিকে তাকিয়ে বলল, এই তো সবে শুরু, তোর বংশ লোপ পাবে। যতীন ঘোষাল সাহস সংগ্রহ করে আবার এগুনোর আগেই শ্রীপদ ঘুরে দাঁড়িয়ে সোজা নদীর দিকে দৌড়ে গেল। পাড়ের কাছে এক মুহূর্তে থমকে দাঁড়িয়েই লাফিয়ে পড়ল জলে। বর্ষার খরস্রোতা নদী। কোথায় ভেসে গেল শ্রীপদ কে জানে। এত তাড়াতাড়ি ঘটে গেল ব্যাপারটা যে বেশ কিছুক্ষণ কেটে যাবার আগে কেউই বুঝতে পারল না কি হয়েছে। ঈশ্বর বাগচি বলল, আরে শ্রীপদ্দা তো সাঁতার জানতো না, মরে যাবে যে। কেউ অবশ্য এগুলো না শ্রীপদের কি হলো দেখতে। যা স্রোত! যে সাঁতার জানে না সে পড়বার সঙ্গে সঙ্গে কোথায় ভেসে গেছে তার ঠিক কি। এছাড়া শ্রীপদের মতো হতভাগ্য আর বেঁচে থেকে কি করবে, এমন ভাবনাও হয়তো কারো কারো মনে কাজ করে থাকবে। ঘনরাম কেবল একবার বললেন, ন্যাকামো, সাঁতার জানে নিশ্চয়ই, নইলে আর ঝাঁপ দিতে সাহস হতো না। আর কোনো বিভ্রাটের সৃষ্টি না হয়ে কাজ মিটে গেল। বৃষ্টি পরিপরি করেও আটকে রইল। নদী থেকে মাটির কলসি করে জল এনে আমরা চিতা ভালো করে নিভিয়ে দিলাম। ভবেশ ভট্টাচার্য জল ঢালার সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, ঠান্ডা হন চৌধুরী মশাই, ঠান্ডা হন। পেছনে ফিরে মাটির কলসিতে শাবল মেরে ভেঙে দিলেন ঘনরাম। এবার ফেরা। কলসি ভাঙার পর আর পেছনে ফিরে তাকাতে নেই।
গ্রামের দিকে হাঁটতে শুরু করার সময় আকাশ ভেঙে বৃষ্টি নামল। গ্রামের লোক আমরা কেউই ভিজতে ভয় পাই না। ঘনরাম আর কৃষ্ণরামের জন্য দুটো ছাতা এসেছিল। ভবেশপুরু তো তার তলায় ঢুকে গেলেন। আমরা ভিজতে ভিজতে চললাম। এবার আর লণ্ঠন জ্বলছে না জলের জন্য। মাঝে মাঝে বিদ্যুতের চমকে পথ দেখে নিচ্ছি। জনপ্রাণী নেই কোথাও। শেয়ালগুলো বোধ হয় ভেজবার ভয়ে গর্তে ঢুকে বসে আছে। অনেকটা চলে এসেছি, প্রায় আধ মাইল। হঠাৎ যতীন ঘোষাল যেন কেমন ভয়ার্ত গলায় বললেন, ও কি হলো ওখানে? তার দৃষ্টি অনুসরণ করে পেছন ফিরে তাকিয়ে দেখি এই ভয়ানক বৃষ্টির মধ্যেও রামরাম চৌধুরীর নিভিয়ে দেওয়া চিতা আবার দাও দাও করে জ্বলে উঠেছে। আমাদের মাথার উপর ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমরা স্থানুর মতো দাঁড়িয়ে হাঁ করে দেখছি ওই অলৌকিক দৃশ্য। যেভাবে আমরা আগুন নিভিয়ে দিয়ে এসেছি তাতে তার জ্বলে ওঠার সম্ভাবনা খুবই কম। আর এই প্রবল বর্ষণের ভেতর আগুন জ্বলছেই বা কী উপায়? আমাদের গা বেয়ে জল পড়ছে। এত ভিজে গিয়েছি যে শুকোতে 1 হপ্তাহ লাগবে বলে মনে হচ্ছে। কতক্ষণ ওভাবে দাঁড়িয়ে থাকতাম জানি না। ভবেশ ভট্টাচার্যের মুখে শুধুই রাম নাম। তিনি সবাইকে দেরি না করে এগিয়ে চলার তাগিদ দিলেন। চৌধুরী বাড়ি পৌঁছে সবাই নিম পাতা দাঁতে কেটে লোহা ছুঁয়ে শুদ্ধ হলাম। এত রাতে এই বৃষ্টিতে আর কেউ বাড়ি গেল না। চৌধুরীদের বৈঠকখানায় বসে নানা গল্প হতে লাগলো। ভেতর বাড়ি থেকে শ্মশান বন্ধুদের জন্য গৃহিণীরা আলাদা আলাদা কাঁসার জামবাটিতে ঘন দুধ, মর্তমান কলা, আখের গুড় আর চিড়ে পাঠিয়ে দিলেন। ঘনরাম কিছু পরে বৈঠকখানায় এসে বসলেন। তার মুখ গম্ভীর। যতীন ঘোষাল কয়েকবার সময়োচিত কী সব কথা বলতে গিয়ে তেমন সাড়া না পেয়ে দমে গেছেন। ঘনরাম কেবল মাঝে মাঝে বলছেন, বাবার চিতা ফের জ্বলে উঠল কেন পণ্ডিত মশাই? কিছু বলতে পারেন? ভবেশ ভট্টাচার্য উত্তরে আবারও ঈশ্বরকে ডাকতে বললেন। কিছুদিন কেটে গেল। দুই ভাই বিষয় সম্পত্তির কাজ নিজেদের হাতে নিয়ে নিয়েছেন। দুজনের মাঝে খুব ভাব। সম্পত্তি ভাগ করার প্রশ্নই ওঠেনি। তাছাড়া ঘনরাম অপুত্রক। তার মৃত্যুর পর স্বাভাবিকভাবেই তার অংশ কৃষ্ণরামের ওপর বর্তাবে। কৃষ্ণরামের একটি মাত্র ছেলে, শিবরাম। সে বর্তমানে কলকাতায় থেকে কলেজে পড়ে। পিতার মৃত্যুদিনের ঘটনা আস্তে আস্তে সবাই ভুলে যায়। এ কাহিনীর কিছু কিছু ঘটনা পরে আমি লোকের মুখে শুনেছি। কারণ চৌধুরী বাড়ির ভেতরে কি ঘটছে তা বাইরে থেকে আমার জানা সম্ভব নয়। তবে একটা কথা ভুলে যাবার আগেই এখানে বলে রাখি। রামরামের মৃত্যুর 2 দিন পরে গ্রাম থেকে 5 মাইল দূরে নদীর উজানে হবিবপুরের বাঁকে শ্রীপদের মৃতদেহ ভেসে উঠেছিল। একদিন সন্ধেবেলায় তখন কাছারির আমলাদের ছুটি হয়ে গেছে। ঘনরাম নিচে রয়েছেন। কাগজপত্র গুছিয়ে রেখে এখনই ওপরে উঠবেন। কৃষ্ণরাম দোতলার বারান্দায় কুশাসন পেতে আহ্নিকের উদ্যোগ করছেন। হঠাৎ নিচ থেকে দাদার ক্রুদ্ধ গলা শুনতে পেলেন। ঘনরাম যেন রেগে গিয়ে কাকে বলছেন, না না, যাও। তখনও আহ্নিক শুরু করেননি। একটু অবাক হয়ে পায়ে পায়ে নিচে নেমে এলেন কৃষ্ণরাম। দেখলেন একতলার টানা বারান্দায় একটা মোটা থামের পাশে অন্ধকারের মধ্যে ঘনরাম দাঁড়িয়ে রয়েছেন। তার মুখ পাংশু। আশেপাশে আর কেউ নেই। বিকেল 5টা সাড়ে 5টায় কাছারি শেষ হবার পর চাকর বাকরদেরও একটু ছুটি থাকে। তারা বাগানে শেষে নিজেদের ঘরে বসে হয়তো তামাক খাচ্ছে। তাহলে কাকে বকছিলেন ঘনরাম? কি হয়েছে দাদা? ঘনরাম প্রথমে কোনো উত্তর দিলেন না। কৃষ্ণরাম বললেন, চলো উপরে চলো। দাদার হাত ধরে ওপরে আনবার সময় কৃষ্ণরাম লক্ষ্য করলেন দাদার শরীর কেঁপে কেঁপে উঠছে। ঘরে এনে দাদাকে বসিয়ে কৃষ্ণরাম বললেন, কি ব্যাপার, চিৎকার করলে কেন? নিতান্ত সংকটেও ঘনরাম নিজের দুর্বলতা প্রকাশ করতে লজ্জা পেতেন। একটু ইতস্তত করে বললেন, মনে হলো শ্রীপদকে দেখলাম। আশ্চর্য হয়ে কৃষ্ণরাম বললেন, শ্রীপদ? সে কি কথা? কাছারি শেষ করে ওপরে আসছি। একতলার বারান্দায় উঠতেই একটা থামের পিছন থেকে বেরিয়ে এলো। সেই চেহারা, বুঝলি? সেদিন যেমন দেখেছিলাম। কিন্তু তা কি করে হবে দাদা? আমার সামনেই তো।
পরে অবশ্য দেহ ভেসে উঠেছিল। সে খবর তো তুমি জানো। তুমি হয়তো আলো আধারিতে ভুল দেখেছ। ঘনরাম দৃঢ় গলায় বললেন, না, আমি ঠিকই দেখেছি। শ্রীপদ আমার সঙ্গে কথাও বলল। সেদিনের মতো আমাকে আঙ্গুল তুলে বলল, চৌধুরী মশাই মনে আছে তো? কৃষ্ণরামের গা ছমছম করে উঠল। ঘনরাম বললেন, কেষ্ট, তুই কলকাতা থেকে শিবুকে আনিয়ে নে, কিছুদিন বাড়িতে রাখ। লোকের আশীর্বাদ ফলে না, কিন্তু অভিশাপ ফলে যায়। বাড়ির ছেলে বাড়িতে এসে থাকুক। বাবার জরুরি তার পেয়ে শিবরাম বাড়ি এলো। সে আধুনিক ছেলে, এসব কুসংস্কারে তার বিশ্বাস নেই। তবু বাবা জ্যাঠার সঙ্গে তর্ক করে মাসখানেক দেশের বাড়িতে রয়ে গেল। আঘাতটা এলো অন্য দিক দিয়ে। শিবরাম বাড়ি আসার 7-8 দিন পর চৌধুরী বাড়িতে আগুন লাগলো। মূল বাড়ি পাকা, আগুনের আঁচে কিছু ক্ষতি হলেও বড় রকমের বিপর্যয় কিছু হলো না। কিন্তু উঠোনের 10-12টা ধানের গোলা পুড়ে একদম ছাই হয়ে গেল। সব মিলিয়ে প্রায় 400 মণ ধান। পাড়াগায়ে দমকল থাকে না। আগুন দেখে আমরা দৌড়ে গেলাম। সমস্ত গ্রাম ভেঙে পড়ল। পেছনের দিঘি থেকে বালতি বালতি জল নিয়ে ছুঁড়ে দেওয়া হতে লাগলো অগ্নিকুণ্ডের ভেতরে। কিন্তু আগুন ততক্ষণে বেশ ভালো রকম ধরে উঠেছে। 2-1 বালতি জলে কিছু হবার নয়। লম্বা লাইন করে দাঁড়িয়ে আমরা জলের বালতি হাতে হাতে আগুনের দিকে পৌঁছে দিচ্ছিলাম। আমার পাশে ছিল হরেন। সে বলল, একটা ব্যাপার কিন্তু অদ্ভুত, বুঝলি? বললাম, কি? সবগুলো গোলায় একসঙ্গে আগুন ধরলো কিভাবে? একেবারে গায়ে গায়ে তো দাঁড়িয়ে নেই। এ যেন মনে হচ্ছে কেউ সবগুলোতে এক এক করে আগুন দিয়েছে। হ্যারে তারানাথ, চাকরগুলোর ভেতরে কেউ করেনি তো? যা, তা করবে কেন? কোনো কারণে হয়তো মালিকের উপর রাগ আছে। না রে, এরা সবাই পুরনো আর বিশ্বাসী লোক। দেখছিস না, মালিকের এত বড় ক্ষতি হয়ে গেল বলে সবাই সার দিয়ে বসে কাঁদছে। এরা কেউ নয়। তাহলে? জানি না। ঘনরাম চুপ করে দাঁড়িয়ে আগুনের বিধ্বংসী কাণ্ড দেখলেন। তার মুখ দেখে এমনকি যতীন ঘোষালও কোনো সমবেদনার কথা বলতে সাহস করল না। আগুন যখন প্রায় নিভে এসেছে, ঘনরাম ভৃত্যদের মধ্যে কাউকে হাঁক দিয়ে বললেন, কে আছিস? বাড়ি থেকে গোটা কতক সুপরি নিয়ে আয় তো। যতীন ঘোষাল ভয়ে ভয়ে বললেন, সুপরি দিয়ে কি হবে চৌধুরী মশাই? ঘনরাম উত্তর দিলেন না। কে একজন কাগজের ঠোঙায় সুপুরি নিয়ে এলো। ঠোঙা হাতে ঘনরাম ঘুরে ঘুরে প্রত্যেকটা নিভে আসা অগ্নিকুণ্ডে 2-1খানা করে সুপুরি ছুঁড়ে দিতে লাগলেন। কৃষ্ণরাম এগিয়ে এসে ভীত গলায় বললেন, এসব কি হচ্ছে দাদা? ঘনরাম ভাইয়ের দিকে তাকিয়ে শুকনো হাসি হাসলেন। বললেন, আগুনকে দিচ্ছি, সবই তো খেলো, এবার একটু মুখ শুদ্ধি করুক। কৃষ্ণরাম হাত ধরে দাদাকে ভেতরে নিয়ে গেলেন। এরপর ঘনরাম জেদ ধরলেন শিবরামের বিয়ে দেবেন। দাদার জেদ দেখে বিপন্ন কৃষ্ণরাম বললেন, কিন্তু দাদা, শিবু তো এখনো পড়ছে। এ সময় বিয়ে দিলে পড়াশোনা হবে না। ঘনরাম ভাইয়ের আপত্তিতে কান দিলেন না। বললেন, বোকামি করিস নে কেষ্ট, বুঝে দেখ, আমাদের বংশে বৃদ্ধি নেই একদম। ওই শিবুই যা কিছু। তোর আমার ভালো মন্দ কিছু হলে শিবু ভেসে যাবে। ওকে তাড়াতাড়ি সংসারী করে দেওয়াই ভালো। শিবরামের বিয়ে হয়ে গেল। এর বছরখানেক পরে এক জ্যোৎস্না রাত্রিরে খাওয়া দাওয়ার পরে মুখে পান দিয়ে শুতে এসে একবার জানালার ধারে গিয়ে দাঁড়ালেন ঘনরাম। পিক ফেলবার জন্য জানালা দিয়ে ঝুঁকে পড়ে ঘনরাম দেখলেন বাগানে নতুন লাগানো কলমের আম গাছটা নিচে চাঁদের আলোয় ক্ষুধিত দৃষ্টি নিয়ে শ্রীপদ দাঁড়িয়ে আছে। তার দিকে তর্জনী নির্দেশ করে শ্রীপদ বলল, মনে আছে তো? এই দৃশ্য দেখে ঘনরাম চিৎকার করে বাড়ির সবাইকে ডাকতে লাগলেন। তার ডাকে কমলা ছুটে এলেন। কি হয়েছে গো? দেখো দেখি, বাগানে আম গাছের তলায় ও কে দাঁড়িয়ে। কমলা তাড়াতাড়ি জানালার কাছে গেলেন। কই, কেউ নেই তো। ঘনরাম বিহব্বল গলায় বললেন, নেই? তাহলে কোথায় গেল? কে? যে দাঁড়িয়েছিল ওখানে।
ভীত কমলা স্বামীকে জোর করে বিছানায় শুইয়ে দিয়ে পায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। সেদিন ছিল শুক্লা ত্রয়োদশী। কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে ঘনরাম মারা গেলেন। মাত্র 53 বছর বয়স হয়েছিল তার। কৃষ্ণরাম ভয় পেলেন কিনা জানি না, কিন্তু কেমন যেন উদাস মতো হয়ে গেলেন। সময় গড়িয়ে যেতে লাগল। বছর 2 পরে একটা ছেলে হলো শিবরামের। এই সময়টা আমি গ্রামে ছিলাম না, সাধু সন্ন্যাসীদের সঙ্গ করে বেড়াচ্ছিলাম। এই সময়ে বীরভূমের এক শ্মশানে মাতু পাগলির সঙ্গে আমার পরিচয় হয়। সেই গল্প তো তোমরা জানোই। ঘনরাম মারা যাবার পর বছর 10 আর কোনো ঘটনা ঘটল না চৌধুরী বাড়িতে। বাড়ির এবং গ্রামের লোকেরাও আগের সমস্ত ঘটনাকে নেহাত সমাপতন বলে মেনে নিল। কৃষ্ণরামের বয়স এখন 60। একদিন দুপুরে বসে তিনি কী সব কাগজপত্র দেখছেন। বেলা 2:30-3টে, চৈত্র মাসের দুপুর। তার 8 বছরের নাতি বলরাম এসে বলল, দাদু, একটা লোক আপনাকে খুঁজছিল। কৃষ্ণরাম বললেন, কে রে? কোথায় সে? বাইরে আপনার নাম করে বলছিল। কৃষ্ণরাম একটু বিস্মিত হয়ে বললেন, যা, এখানে নিয়ে আয়। তোর মামা বাড়ির কেউ না তো? না, তাদের সবাইকে আমি চিনি। এই লোকটা ভিখিরি মতন, নোংরা পানা। কৃষ্ণরাম রীতিমতো অবাক হয়ে বললেন, ভিখিরি এসে নাম ধরে আমার খোঁজ করছিল? হ্যাঁ, কালো মতো লোকটা খালি গা, চোখ দুটো দেখলে ভয় করে দাদু। আমাকে দেখে একটা আঙুল তুলে লোকটা বলল, কৃষ্ণরামকে গিয়ে বলো তার মনে আছে তো। ও হ্যাঁ, লোকটা নিজের নাম বলল শ্রীপদ। শ্রীপদকে মনে আছে কিনা জিজ্ঞেস করতে বলল। কে লোকটা দাদু? বিবর্ণ মুখে কাজ ফেলে নাতিকে কোলে নিয়ে ভেতর বাড়িতে উঠে গেলেন কৃষ্ণরাম। 1 মাসের মধ্যে সন্ন্যাস রোগে কৃষ্ণরাম গত হলেন। দেশের জমিজমা বর্গা চাষিদের দিয়ে দিয়ে ছেলে, বউ আর মাকে নিয়ে শিবরাম কলকাতায় চলে গেল। সেখানে সে বড় চাকরি করে। আধুনিক ছেলে, চাষবাস বা বিষয়কর্মে তার তেমন উৎসাহ নেই। কমলাও সঙ্গে গেলেন। এ কাহিনী বলতে আমার ভালো লাগছে না। রামের মৃত্যুর পর থেকে সবটাই মরে যাবার, উড়ে পুড়ে যাবার ইতিহাস। যতই দোষ থাক, কিছু মানুষ খুব কষ্ট পাচ্ছে। এ দেখতে বা ভাবতে ভালো লাগে না। তবু শুরু যখন করেছি, শেষ অবধি বলি। কৃষ্ণরাম সাধনোচিত ধামে প্রস্থান করার পর বছর 10 সব শান্ত। গল্প বলার সময় 10 বছর কথাটা এক নিঃশ্বাসে বলা গেলেও 10 বছর কাটতে ঠিক 10 বছরই লাগে। এই দীর্ঘ সময়ে পারিবারিক অভিশাপের স্মৃতিটা আবছা হয়ে এলো। মানুষ দুঃখের স্মৃতি ভোলবারই চেষ্টা করে, বা একটা অবচেতন প্রচেষ্টা সবসময়ই থাকে। তার সঙ্গে কালের ব্যবধান মিলে চৌধুরী পরিবার থেকে কালো ছায়াটা একেবারেই মুছে গেল। এখন বলরামের বয়স 16, শিবরামের বয়স 40। কলকাতায় যে বাড়িটা ভাড়া নিয়ে শিবরাম ছিল, তার 3 দিকে ঘর, মাঝখানে উঠোন। উঠোনে চৌবাচ্চা। স্নান করা, বাসন মাজা বা কাপড় চোপড় কাচা ইত্যাদি উঠোনেই সারা হয়। উঠোন থেকে রোয়াকে উঠবার সিঁড়িতে বড় বড় উঁচু ধাপ। কমলা নিরুপমার বয়স অনেক হলো। অত উঁচু ধাপ ভেঙে বারান্দায় উঠতে কষ্ট হয়। শিবরাম জনাতিনেক মিস্ত্রি ডাকিয়ে পুরনো সিঁড়ির দুদিকে নতুন করে কয়েকটা ধাপ গাঁথবার ব্যবস্থা করল। সেদিন তার অফিসে জরুরি কাজ আছে, না গেলেই নয়। অফিস থেকে সন্ধেবেলা ফিরে শিবরাম দেখল গাঁথুনির কাজ শেষ হয়ে গেছে। বলরাম বলল, তোমার আজ ফিরতে দেরি হলো যে বাবা? হ্যাঁ, কাজের চাপ ছিল। মিস্ত্রিরা গেল কোথায়? কাজ শেষ করে জল খাবার খেতে গেছে। আমি বলে দিয়েছি তুমি এলে আসতে। বেশ করেছিস। তুই উপরে গিয়ে একটা লণ্ঠন নিয়ে আয় দেখি। হাত মুখটা একেবারে ধুয়েই নি। বলরাম ওপরে যেতেই মিস্ত্রিদের একজন এসে দাঁড়ালো। শিবরাম বারান্দা থেকে বলল, কত মজুরি দিব হে? একটা দর ঠিক করে দাও।
খালি গা লোকটা কোমরের কাছে যেমন তেমন করে একটা কাপড় জড়ানো, জলে দুই চোখ তুলে বলল, আমাকে মনে আছে তো, মনে করিয়ে দিতে এলাম। শিবরামের ভয়ার্ত চিৎকারে বলরাম দৌড়ে নেমে এলো লণ্ঠন হাতে। কি হয়েছে বাবা, কি হয়েছে? শিবরাম ফ্যাল ফ্যাল করে চারদিকে তাকিয়ে বলল, একেবারে চোখের সামনে উবে গেল লোকটা। এ কি? কে উবে গেল? কে এসেছিল? কমলা আর নিরুপমাও পেছনে পেছনে নেমে এসেছিলেন। তারা এই পরিবারের এই লক্ষণ বহুদিন থেকে দেখছেন। নিরুপমা কেঁদে উঠে শিবরামকে জড়িয়ে ধরলেন। কমলা দুর্গা নাম জপ করে সারা গায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। সবাই ধরে বিহব্বল শিবরামকে দোতলায় নিয়ে গেল। খানিক পরে মিস্ত্রিরা এলে বলরাম নিচে এসে জিজ্ঞেস করল, তোমাদের মধ্যে কেউ কি একটু আগে এখানে এসেছিল? তারা অবাক হয়ে বলল, না তো। ভয়ে ভয়ে কিছুদিন যাবার পর বোঝা গেল শিবরামের প্রাণের আশঙ্কা বোধহয় নেই। তার থেকেও বড় ক্ষতি এবার হয়ে গেছে। শিবরাম আজকাল চুপচাপ বসে থাকে, অফিসে যেতে চায় না। মাঝে মাঝে কেবল বলে ওঠে, তাহলে আর বাকি রইল কি? জলজ্যান্ত মানুষটাই যদি উবে যেতে পারে, তাহলে আর বাকি রইল কি? অদ্ভুত এক বাতিক গড়ে উঠল তার। সবকিছু ঢাকা দেবার বাতিক। টাকা পয়সা, জুতো, খাবার দাবার সব ঢাকা দিয়ে বেড়ায় সারাদিন। বলরাম গিয়ে বাবার হাত ধরে। ছি, ওদিকে চলো তো, কি হচ্ছেটা কি? শিবরাম ব্যস্ত হয়ে বলে, আরে দাঁড়া দাঁড়া, এইটুকু ঢেকে দিয়ে যাই। আজকাল সবকিছু কর্পূরের মতো উবে যাচ্ছে। মাঝরাতে স্ত্রীর গায়ে লেপ নামিয়ে এনে চাপা দেবার চেষ্টা করে। স্ত্রী ভয় পেয়ে বলে, করছো কি? লেপটা তাক থেকে নামিয়ে নিয়ে এলাম। যা দিনকাল পড়েছে, চাপা দিয়ে শো, কে কখন উবে যায় ঠিক কি। তারপর সস্নেহে স্ত্রীর দিকে তাকিয়ে বলে, তুমি না হলে আমার চলে না যে। চাপাচুপি দিয়ে থাকো, আমি দেখে আসি খোকার গা ঢাকা আছে কিনা। স্ত্রীর চোখে জল আসে। হাত ধরে স্বামীকে জোর করে বসায়। বসু দেখি, এই গরমে আর বলো গায়ে লেপ দিতে হবে না। গরম তাই কি, ছেলে যদি উবে যায়? বাতিক বাড়তে লাগল। প্রথমে তবু কথা বলতো শিবরাম, তারপর ক্রমে কথাবার্তা অসংলগ্ন হয়ে এলো। একদিন একেবারেই বন্ধ হয়ে গেল। রয়ে গেল শুধু সবকিছু ঢাকা দিয়ে বেরাবার বাতিক। দেহ ফেলে রেখে শিবরামের চেতনা পূর্বপুরুষের কৃত অপরাধের প্রায়শ্চিত্ত করতে কোথায় গেল কে জানে। এ অবস্থায় আর কলকাতায় থাকা চলে না। শিবরাম আর উপার্জন করে না। কলকাতার খরচ চালাবে কে? দেশে যা জমি আছে তার আয়ে চলে যাওয়া উচিত। কিন্তু মালিক অনুপস্থিত থাকলে কে আর তার প্রাপ্য দিতে ব্যস্ত হয়? কাজেই মায়ে ছেলেতে ঠাকুমাতে মিলে পরামর্শ করে চৌধুরী পরিবার বেশ অনেক বছর পরে আবার গ্রামে ফিরে এলো। বলরামের বিয়ে পরীক্ষা হয়ে গেছে। এখন একটু বিষয়কর্ম দেখলে ক্ষতি কি? এই সময় এই ঘটনার সঙ্গে আমার প্রত্যক্ষ যোগাযোগ ঘটে। আমার বয়স তখন ৪৫। মাঝে মাঝে গ্রামে আসি, আবার উধাও হয়ে যাই। দাড়ি গোঁফ রেখেছি। তন্ত্রমতে সাধক বলে বেশ একটু খাতিরও হয়েছে। একবার বলরাম আমায় ডেকে বলল, কাকাবাবু, আমাদের পারিবারিক দুর্ভাগ্যের কথা তো সবই জানে। এর কোনো বিহিত হয় না? বললাম, কি বিহিতের কথা বলছো? দেখুন, আমি কলকাতায় পিয়ারসন সাহেবের ছাত্র ছিলাম। আজগুবি ব্যাপারে বিশ্বাস করতে আমার মন চায় না, কিন্তু ঠাকুরদা মারা যাবার সময় আমার নিজেরই অলৌকিক এক অভিজ্ঞতা হয়েছিল। আমি ঠাকুরদাকে বলেছিলাম শ্রীপদের কথা। তারপর বাবারই অবস্থা। সবটাই কাকতালীয় বলে উড়িয়ে দিতে পারছি কই। আমার মা ঠাকুমা জেঠিমার কথা ভাবুন তো, এই অভিশাপ কি কাটানো যায় না? একটু ভেবে বললাম, অলৌকিক উপদ্রব দূর করবার জন্য একটা বিশেষ হোম করা যায়। তুমি ইংরেজি পড়া ছেলে, বিশ্বাস করবে কিনা জানি না। যদি ওই হোম আমি শেষ করতে পারি, তাহলে হয়তো তোমাদের বিপদ
চিরদিনের জন্য কেটে যাবে। বলরাম আমার কথা শুনে একটু অবাক হয়ে বলল, কেন? শেষ করতে পারার অসুবিধে কি? সে তোমাকে এখন বলবো না। তুমি কি চাও আমি ওই হোমটা করি? নিশ্চয়ই। সবার মঙ্গল হবার যদি কিছুমাত্র সম্ভাবনাও থাকে, তাহলে আমার বিশ্বাসের জন্য আমি তাতে বাধা দেব না। ঠিক আছে, এ মাসের শেষ অমাবস্যার রাত্রিরে আমি হোম করব। তুমি ব্যবস্থা করো। আমি ফর্দ করে দিয়ে দিচ্ছি, জোগাড় করে ফেলো। কিছু জিনিস লাগবে যা তুমি জোগাড় করে উঠতে পারবে না, সেগুলো আমিই নিয়ে যাব। এখন রাত 10টায় পুজোয় বসব। 12টা থেকে হোম শুরু হবে। কিন্তু আমার একজন সঙ্গী চাই যে। কাকে চাই বলুন? তোমাদের কুলপুরোহিত ছিলেন ভবেশ ভট্টাচার্য। তার ছেলে নরেশ তো পুজো আচ্চা করে, তাকে বলে রেখো। বেশ, তাই হবে। নির্দিষ্ট দিনে চৌধুরী বাড়ি পৌঁছে দেখি আয়োজন সব সম্পূর্ণ। বাড়ির সামনে বিরাট উঠোনে শামিয়ানা টাঙিয়ে তার নিচে হোমের জায়গা করা হয়েছে। কুশাসন, সমিধ ও অন্যান্য জিনিসপত্র রাখা হয়েছে। তার একদিকে বিষণ্ণ মুখে নরেশ ভট্টাচার্য বসে। আমি গিয়ে নরকপাল, হাড়ের মালা আর ফলশুদ্ধ কচু গাছের ডাল নামিয়ে রাখছি দেখে সে কাতর হয়ে বলল, চকর্তি মশাই, আমি কি পারবো? আমি তো মানে আপনাদের মতের হোম কিছু জানি নেই। বললামও বলরামকে, তবুও আমাকে জোর করে নিয়ে এলো। হেসে বললাম, কিছু ভয় নেই ভট্টাচার্য মশাই, আপনাকে কিছু করতে হবে না। কেবল মাঝে মাঝে এটা ওটা একটু হাতে এগিয়ে দেবেন। বড় হোম আর পুজো এক হাতে করা যায় না। বলরামকে ডেকে বললাম, হোম আরম্ভ করার পরে বাড়িতে নানা রকম উপদ্রব আর উৎপাত হতে পারে। ভয় পেও না। স্থির হয়ে এক জায়গায় বসে ঈশ্বরের নাম করবে। বিরুদ্ধ শক্তি চেষ্টা করবে যাতে আমি হোম শেষ করতে না পারি। পুজো শুরু করে সবে দেহবন্ধন আর আসন শুদ্ধি করেছি। বাড়ির ছাতে দরাম করে বিকট এক আওয়াজ হলো। বলরাম দৌড়ে দেখতে গেল কি ব্যাপার। ফিরে এসে বলল, কি আশ্চর্য! একটা থানিট এসে পড়েছে কোথা থেকে? বাড়ির ছাদে ছুঁড়ে থানিট পাঠানো কি সোজা কথা? আমি ততক্ষণে ঘট স্থাপন করে মঙ্গল ভৈরবের ধ্যান শুরু করেছি। ভৈরবকে সামান্যার্ঘ্য দেবার সময় বাড়ির সঙ্গে লাগোয়া বিরাট চটকা গাছ থেকে অসংখ্য কাক জেগে উঠে কা কা শব্দে চারদিকে ঘুরে ঘুরে উঠতে লাগল। ব্যাপারটা শুনতে সামান্য লাগছে, কিন্তু যার অভিজ্ঞতা নেই সে বুঝতে পারবে না রাত 11টার সময় 1000 কাক মাথার উপরে উড়লে কেমন লাগে। সেই অমাবস্যার নিকষ কালো অন্ধকার উড়ন্ত কাকেদের অপার্থিব ডাকে খান খান হয়ে যেতে লাগল। এসব অশুভ ইঙ্গিত দেখে বাড়ির মেয়েরা একতলার বারান্দায় বসে কাঁদছেন। আমার মন বারে বারে পুজো থেকে সরে যাচ্ছে। বীজ মন্ত্র উচ্চারণ করতে করতে অভিনিবিষ্ট হবার চেষ্টা করছি। পুজো শেষ হয়ে আসছে। এবার ভৈরবের আরতি করব, তারপর হোম হবে। প্রথমে দীপ এবং পরে ধূপধুনার আরতি। নরকপালে শবের আচ্ছাদন থেকে আহত বস্ত্রের সলতে পাকিয়ে তেল দিয়ে দীপ জ্বালালাম। নরেশ ভট্টাচার্য গাব ফলের মতো করে চোখ করে পুজোর প্রক্রিয়া দেখছিল। তাকে বললাম, ধুনুচি জ্বালান, এবার ধুনোর আরতি করব। দীপের আরতি চলছে। নারকেলের ছোবড়ার আগুন করে তাতে অনেকখানি ধুনো ছড়িয়ে দিতেই গল গল করে ধোঁয়া উঠতে লাগল। আতঙ্কে চিৎকার করে উঠল নরেশ ভট্টাচার্য। ধুনোর পবিত্র মিষ্টি গন্ধের বদলে বিষম প্রীতিগন্ধে বাতাস ভরে গেছে। যারা নরেশ ভট্টাচার্যর আর্তনাদ শুনে ব্যাপার কি দেখবার জন্য এগিয়ে আসছিল, তারা নাকে কাপড় দিয়ে পিছিয়ে গেল। বিদ্যুৎ বেগে চারদিকে ছড়িয়ে পড়ল মরা পচা দুর্গন্ধ। মহিলারা চিৎকার করে কাঁদছেন। নরেশ আচ্ছন্নের মতো একদিকে গা এলিয়ে দিয়েছে। দোতলার বারান্দা থেকে আকুল হয়ে চেঁচাচ্ছেন শিবরাম, ঢাকা দিয়ে দে, ঢাকা দিয়ে দে। দীপ নামিয়ে ভৈরবের ধ্যান করে একটা রক্তজবা ছুড়ে দিলাম ধুনুচিতে। সঙ্গে সঙ্গে বিকট গন্ধ মিলিয়ে গিয়ে ধুনোর নিজস্ব গন্ধ ফুটে উঠল বাতাসে। আস্তে আস্তে হলো না, কেউ যেন জাদু বলে এক মুহূর্তে সব জায়গায় একই সঙ্গে গন্ধটাকে বদলে দিল। বলরাম
পাংশুমুখে দাঁড়িয়ে রয়েছে। দেখে মনে হয় তার অবিশ্বাস কেটে এসেছে। আমার তখন কেবল এক চিন্তা, হোম শেষ হবে তো। পুজো শেষ করে হোমের বেদিতে বালির উপর যোগিনী মণ্ডল আঁকলাম। হাড়ের মালা গলায় দিয়ে বসে শুরু করলাম হোম। বীজ মন্ত্র উচ্চারণ করে আহুতি দিয়ে চলেছি। নরেশ বসে সমিধ এগিয়ে দিচ্ছে। হঠাৎ দেখলাম আগুনের তেজ যেন কেমন কমে আসছে। শুকনো বেলকাঠ জ্বলছে। অনেকখানি করে ঘি এক একবারে আহুতি দিচ্ছি। আগুন নিভে আসার কোনো কারণ নেই। নরেশ ভালো করে কি দেখবার ভঙ্গিতে ঝুঁকে পড়ে বলল, আরে এ আবার কি? দেখুন দেখুন। তাকিয়ে দেখি হোমের বেদির শুকনো বালি ভিজে উঠছে, যেন তাতে বেশ খানিকটা জল ঢেলে দিয়েছে কেউ। কিন্তু কি করে তা হবে? বিঘত প্রমাণ উঁচু মাটিতে বেদি করে তার উপর পুরু করে বালি বিছিয়ে হোমের জায়গা হয়েছে। কাজে স্যাঁতস্যাঁতে জমি ভিজে গিয়ে জল উঠবে তাও সম্ভব নয়। এ যেন মনে হচ্ছে মাটির তলা থেকে জল উঠছে। কেউ যেন তলা থেকে পিচকিরি করে জল দিয়ে ভেজাচ্ছে বালি। এই শুরু। আমি বুঝতে পেরেছিলাম হোম শেষ করতে পারবো না। বলরামের জন্য মায়া হচ্ছিল। সে বেচারা এখনো আমার উপর নির্ভর করে তাকিয়ে আছে। এরপর মাটির তলা থেকে যজ্ঞবেদীর নিচে হুড়হুড় করে জল উঠতে লাগলো, যেন কোনো ঝর্ণার উৎস মুখে পুজোয় বসেছি। আমার আসন ভিজে গিয়ে জল গড়াতে লাগলো। শেষ দিকে যেন হঠাৎ একটা জলের ঢেউ তলা থেকে উঠে বালি সমিধ সব ভাসিয়ে নিয়ে গেল। আগুন গেল নিভে। তারানাথ থামল। কিশোরী আর আমি একসঙ্গে বললাম, তারপর? বিষণ্ণ হেসে তারানাথ বলল, তারপর আর কি? আমার জয়ের গল্প তো অনেক শুনেছ, এটা আমার ব্যর্থতার গল্প। আমি জিজ্ঞাসা করলাম, চৌধুরী পরিবারের কি হলো? তারানাথ খুব মৃদু গলায় বলল, এখন সত্যি তাদের বংশে বাতি দিতে কেউ নেই। আমরা দুজনেই চুপ মেরে রইলাম। তারানাথ বলল, কি শেষটা পছন্দ হলো না? আসলে জয়টা তো পীড়িত জনেরই হলো। চৌধুরী পরিবার বেঁচে গেলে সেটা ঈশ্বরের ন্যায় বিচার হতো কি? পৃথিবীর আদালতে এই মানুষগুলো বিচার পায় না। বড় আদালতে যে এখনো সুবিচার হয় তা তো প্রমাণিত হলো। অবশ্য অনেকগুলো মানুষ যারা শ্রীপদের ভাগ্য বিপর্যয়ের ব্যাপারে সরাসরি জড়িত ছিল না, তারাও কষ্ট পেল। তা সে কি আর করা যাবে? এসব নিয়তির অখণ্ড বিধান। হিন্দু বিধবা সহজে পরিত্রাণ পায় না। কমলা নিরুপমা অতি বৃদ্ধ হয়ে এখনও বেঁচে আছেন, থাকেন কাশীতে। সম্বল খুব সামান্যই, কষ্টসৃষ্টে চলে যায়।